আমার সাথে কিছু ঘটে যাওয়া কথা তোমাদের আজকে বলি। গল্পটা শুনে অনেকে বুঝবে, আবার অনেকে হাসাহাসি করবে। তাতে আমার কিছু যায় আসবে না, কারণ আমি তো সেখানে ছিলাম, আমার নিজের সাথে সেটা হয়েছে। তখন আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। তখন বাড়িতে খুব হাসাহাসি হইচই হচ্ছিল। হ্যাঁ, তা আমি তখন বাপের বাড়িতে চলে যাই। বাপের বাড়িতে একবারে বোনের বিয়ে ঠিয়ে হয়ে গিয়ে পরে এসেছি। তাও গোটা 15 দিন মতন ছিলাম। এসে দেখি আমার শাশুড়ি মুখ ফুলিয়ে রেখেছে। মুখ ফুলিয়ে রেখেছে। মুখ ফোলানোর তো ওনার কোনো কারণ নেই। মুখ ফোলাবো তো আমি, কারণ আমি তোমাকে, আমার বাবা এসে নিমন্ত্রণ করে গেল তোমাদের বাড়ির সবাইকে। তোমাকে বলেই গেল যে জেন বিয়েন জেন, আপনি তাও গেলেন না সেখানে। সেখানে তো আমি তো মুখ ফোলাবো, আমার উপরে দেখি তুমি মুখ ফুলিয়ে রেখেছো। তার জন্য আমিও কোনো কথা বলিনি সেদিনকে। হ্যাঁ, তারপর দুদিনও কথা বলিনি। একটা তো রাগ স্বাভাবিক, তার বোনের বিয়ে, সে মানুষটা গেল না, ভালোবাসি তাকে, সে মানুষটা গেল না, তারপর রাগ হবেই, সবারই হবে, সে তোমাদেরও হবে। হ্যাঁ, তার জন্য রাগ করে রয়েছি আমি। আর উনি কী করছে, পাড়ায় গিয়ে বলছে যে আমাদের বলে নিমন্ত্রণ করা ঠিক হয়নি, আমার বাবা বলে নিমন্ত্রণ করতে পারেনি। হ্যাঁ, সেগুলো শুনে না আমার মাথাটা হয়ে গেছে গরম, খুব গরম হয়ে গেছে। যে বাবা কত ভালো করে বলে গেল। হ্যাঁ, ওর তোমার দাদার ভাইকেও পর্যন্ত বলে গেছে যে যেও বাবা যেও, ছোটো বাবা তুমি যেও। সত্যি ওদের এত অ্যাটিটিউড, এত অ্যাটিটিউড মা ছেলে পুরো তারপরেও আমি সবার জন্য রান্না করেছিলাম ডাল, পাঁপড় আর লুচি। এই দিয়ে আমার শাশুড়িকে আমি খেতে দিয়েছি। শাশুড়ি বলছে নাকি এটা দিয়ে কি খাওয়া যায়, এগুলো মানুষে খায়, গরু ছাগলে খায়। তখন আমি চুপচাপ ছিলাম। সন্ধ্যেবেলায় যখন আমি জামাটা ইস্ত্রি করতে গেলাম, হ্যাঁ, তখন আমাকে বলছে যে তোর বেশি ফোটানি, তোর এই ওই, মানে আরও হাজার সমস্ত গালাগালি দিচ্ছে। তখন আমি মুখ খুলেছি যে তোমার কিসের জ্বালা বলো, তোমার কিসের জ্বালা? বলছে আমার বাড়ি, আমার সব, তুই থাকবি না আমার বাড়িতে। যখন এটা বলেছে যে তুই থাকবি না আমার বাড়িতে, হ্যাঁ, আমি বলছি ঠিক আছে, বাড়ি থেকে চলে গেলে তোমার সব সমস্যার সমাধান হবে তো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, পরে না আমার মেয়েকে নিয়ে নিয়েছে যে আমার ইসেকে দে, আমার শুনুকে দে, আমার শুনুকে দে। আমি বলছি না, ওকে ওকে কেন দেবো? ও আমাকে দেখতে পারবা, তুমি আমার মেয়েকে দেখতে পারবা? পরে সোনাকে টানাটানি করে, হ্যাঁ, আমি ওনার কোল থেকে নিয়ে নিয়েছি। ওনার কোল থেকে যখন আমি নিয়ে নিয়েছি, উনি আমাকে কী করলো, ঠাস করে পিঠের মধ্যে একটা চড় দিল, গালে একটা চড় দিল, চড় দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আর আর কত থাকতে পারে বলো তো একটা মেয়ে? আর কত সহ্য করতে পারে একটা মেয়ে? একটা মেয়ের পক্ষে কত ধৈর্য শক্তি থাকতে পারে যে মেয়েটা যে এত সহ্য শক্তি আছে, তোমরা শুধু বলো। তাও তোমার দাদাভাই যদি আমার পাশে থাকতো, তাহলে না একটা মনের জোর থাকতো। ও তো কোনো দিন আমার পাশে ছিলই না। তারপরে আমি রাগ করে আমার বাপের বাড়ি চলে যাই। থেকে কী হবে? সেখানে আমার স্বামী আমার পাশে নেই। পরে যখন ওই বাড়িতে গেছি, গিয়ে আমি ফোন সব সুইচ অফ করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে তখন তোমার দাদাভাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছে, আমি আসছি না, আমি ফোন ধরছি না, পাগল হয়ে গেছে। কেন আসবো, কোন বাড়িতে আসবো? আমার তো কোনো নিজের বাড়িই নেই। হ্যাঁ, কেউ আমাকে নিজে বলে মনেই করে না, কিসের জন্য আসবো আমি? আর আমি তো কোনো দোষ করিনি যে আমি কোনো দোষ করেছি। আমি তোমার মাকে মারিও নি, ধরিও নি, কোনো কথাও বলিনি। হ্যাঁ, তোমার মা উল্টো আমাকে মারলো, আমাকে গালাগালি দিল, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তো সেই বাড়িতে আমি কী করে যাব? হ্যাঁ, তখন বলছে নাকি ঠিক আছে তুমি আসো, আমি দেখছি। হ্যাঁ, পরে আমার মা বলছে না, আমি দেবো না, আমার মেয়েকে আমি দেবো না। উনি এখন একটা ঠাস করে একটা চর দিয়েছে, পরের দিন তো আমার মেয়েকে মেরেও ফেলতে পারে। কোনো গ্যারান্টি আছে? তারপরেও আমি এসেছি, সব ভুলে সংসার করছি। তারপরেও আমার শাশুড়ির টেম্পার যায়নি, খুব টেম্পার। বয়স হচ্ছে দিন দিন, মানুষ বয়স হলে মানুষের রাগ ঝাল কমে। আর ওনার বয়স হচ্ছে, ওনার রাগ ঝাল বেশি বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিন খোঁটা শুনতে শুনতে না আমার আর ভালো লাগতো না। পরে আমি বলেছি যে আমি আর একসাথে খাবো না, আমি আলাদা খাবো। পরে এই আমার ছোট্ট রান্নাঘর, আমি আলাদা খাচ্ছি। আলাদা খেয়েও শান্তি নেই, সত্যি আলাদা খেয়েও শান্তি নেই। কেন আমার মতন আমি খাচ্ছি, এতেও দোষ? তো মানুষ যে এমন হবে ভাবতেও পারিনি, ভাবলেই ভয় লাগে বাবা। একটা কথা আমি বলবো যে আমি বিয়ে করার পর আমার বাবাকে যেমন ছেড়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে, শ্বশুরপুর আমাকে নিজের মেয়ের মতন রেখেছিল। এই বাড়িতে আমি আর কারোর কাছে ভালোবাসা পাইনি, একমাত্র আমার শ্বশুর আর বর ছাড়া। বাবাকে আমি যা করে দিতাম বাবা হাসি মুখে খেয়ে নিত। আর আমার শাশুড়ি খেয়ে বলতো যে এটা রান্না হয়েছে নাকি?
তখন দৌড়ে ঘরে গিয়ে বালিশের মুখ দিয়ে কান্না করতাম। সত্যি সেই দিনগুলো এখন খুব মনে পড়ে। বাপের বাড়ি একটা ফোন করতে পারতাম না যে বাবা আমি কষ্টে আছি, তুমি আমাকে নিয়ে যাও। এখন আমি বলতে পারি যে বাবা আমি কষ্টে আছি, তুমি আমাকে নিয়ে যাও, আমি আর পাচ্ছি না, আমাকে নিয়ে যাও। সেই ধৈর্য শক্তিটা আমাকে তখন দিয়েছিল বিয়ের প্রথম প্রথম। এখন ভাবি সেই ধৈর্য শক্তি রেখে কী লাভ, যেখানে আমি কষ্টে আছি কোনো লাভ আছে? তখন আমাকে একটা হুকুমের মধ্যে থাকতে হতো, এই হুকুম করো ওটা হাজির করতে হবে, এই হুকুম করো ওটা হাজির করতে হবে। ওই জীবনটা সত্যি খুব কষ্টের ছিল, খুব কষ্টের ছিল। না যেতে পারতাম বাপের বাড়িতে, না যেতে পারতাম দিদির বাড়িতে। ভাবতো গেলেই মনে হয় এই বলছে ওই বলছে, তাই আমাকে যেতে দিত না বাপের বাড়িতে। অনেক গল্প করেছি তোমাদের সাথে, আবার পরে একদিন গল্প করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার হাফ রান্না কাটাকুটি কমপ্লিট হয়ে গেল। আজকে রান্না করব বাঁধাকপি, আম দিয়ে ডাল আর লাল শাক। এখন যেরকম নিজের মনের মতন নিজে রান্না করি, আমি আর তোমার দাদাভাই মিলিয়ে সেটা খাই। খেয়ে খারাপ হোক ভালো হোক কেউ তো কিছু বলার নেই, যেটা খারাপ হয়েছে সেটা ভালো হয়েছে তোমার দাদাভাইকে আমি যা রান্না করে দেবো তোমার দাদাভাই সেটাই খাবে। খারাপ হলেও বলবে না এটা ভালো হয়েছে।